আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আজকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার মাস্টার্স এমএসসি ছাত্ররা, তোমাদের সাথে আজকে আমার ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম দ্বিতীয় দিনের মতো ক্লাস। আমরা আলোচনা করছিলাম ফ্লোরিস্টিক রিজিয়ন নিয়ে। বাংলাদেশে যে উদ্ভিদ অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। সেই হিসেবে তোমরা জানো যে আমাদের হচ্ছে উদ্ভিদাঞ্চল, বাংলাদেশের যে উদ্ভিদাঞ্চলগুলো আছে সেগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। যেটা হচ্ছে নাম্বার 1 যেটা বলেছিলাম, তোমাদেরকে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে গাঙ্গেয় বা পদ্মা মেঘনা অববাহিকা অঞ্চল বা গাঙ্গেয় সমভূমি অঞ্চল। নাম্বার 2 হচ্ছে কি পত্রঝরা বনভূমি অঞ্চল, অরণ্য অঞ্চল। আর নাম্বার 3 কি পড়িয়েছিলাম যে অর্ধ চিরহরিৎ বা পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। চতুর্থ নম্বর কি পড়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের চিরহরিৎ যেটা বা সিলেটের বনাঞ্চল। ঠিক আছে, যেটা সিলেটের বনাঞ্চলের মধ্যে আবার আরেকটা ভাগ আছে যেটা কে বলা হয় যে জলাবদ্ধ বনাঞ্চল বা সোয়াম্প ফরেস্ট বলা হয়, যেটা হচ্ছে যে সিলেটের যে গোয়াইনঘাটের রাতারগুল বনাঞ্চলটা আছে, রাতারগুলে যেটা ইয়াটা সেটাতে বনাঞ্চলটা সেটাকে বলা হয় যে সোয়াম্প ফরেস্ট বা রাতারগুলের সোয়াম্প ফরেস্ট। সিলেটে যে এই পানি, এটা হচ্ছে নদী এবং হাওরের পানি দ্বারা বিধৌত যে অঞ্চলটা, এটা বেষ্টিত এই বনাঞ্চলটা নদী এবং হাওর দ্বারা। এটাকে মোটামুটি একটা ছোটখাটো সুন্দরবন বলা যায়, যে এটা সিলেটের সুন্দরবন, যেটা সোয়াম্প ফরেস্ট রাতারগুলো যেটা অবস্থিত প্রায় 204 হেক্টর আয়তনের এই বনাঞ্চলটা বেশ সমৃদ্ধ একটা বনাঞ্চল। এবার আসো যে লাস্ট যেটা বলেছিলাম যে কি জোয়ারভাটা অরণ্য অঞ্চল বা সুন্দরবন বা ম্যানগ্রোভ বনাঞ্চল, যেটা আমরা সুন্দরবন নামে জানি। তো আমাদের আজকে আমরা আলোচনা করব আজকে কি আমরা আজকে আলোচনা করব কি সুন্দরবন বা ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে আলোচনা করব। সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য বা বনাঞ্চল যেটাই বলো, বা হচ্ছে কি জোয়ারভাটা, জোয়ারভাটার অরণ্য বা টাইডাল ফরেস্ট বলা হয়। ঠিক আছে, ফরেস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে সুন্দরবনের কথা যে সবাই শুনেছে, অনেকে এগিয়ে থাকবে যে এটা একটা কি ঐতিহ্যবাহী একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বনাঞ্চল, মানে জৈব বৈচিত্র্যপূর্ণ। এটা কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো আছে, যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, এই অঞ্চলগুলোতে তো নিয়ে এই বিস্তৃত। সুন্দরবনের টোটাল আয়তনটা হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। কত বললাম? ঠিক 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবন। 10,000 বর্গ কিলোমিটার আয়তন সুন্দরবনের, যেটা কিনা বাংলাদেশে যেটা পড়েছে সেটা হচ্ছে 60%। এই সুন্দরবনের 60% হচ্ছে বাংলাদেশে পড়েছে এবং বাকি 40% হচ্ছে ভারতে। ঠিক আছে, তো বাংলাদেশে যে সুন্দরবন সেটার আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। টোটাল আয়তনের হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে হচ্ছে আর বাংলাদেশের যে মোট বনভূমি তোমরা জানো যে 17.3%, সেই বনভূমি 4.07% হচ্ছে এই সুন্দরবন। কত? 4.07%। এই টোটাল বাংলাদেশের বনভূমি 4.07%ই হচ্ছে কি সুন্দরবনের পরিমাণটা। তো এই অঞ্চলটা কি হয়, সুন্দরবনের মাটিকে জোয়ারভাটা অরণ্য কেন বলা হয়? এখানে হচ্ছে কি 24 ঘন্টায় বা একদিনে 24 ঘন্টায় দুবার জোয়ারভাটা হয়। জোয়ারের পানি দ্বারা প্লাবিত হয় বলে এই অরণ্যটাকে জোয়ারভাটার অরণ্য বলা হয়ে থাকে সুন্দরবনটাকে। তবে ম্যাক্সিমাম মানুষের কি এটাকে ম্যানগ্রোভ বলে না, জোয়ারভাটার অরণ্য বলে না, কি বলে? সুন্দরবন নামেই এটা পরিচিত। এটা ওয়ার্ল্ড হেরিটেজ, একটা বিশ্ব ঐতিহ্য বলে, যে ইউনেস্কো যে বিশ্ব ঐতিহ্যের আর ইয়াতে এটাকে ঘোষণা করেছে 1997 সালে। এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো, যেটা IUCN। আরেকটা জিনিস তথ্য তোমরা জেনে রাখো, সুন্দরবনটা এটা 1997 সালে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে 1997 সালে ডিসেম্বর মাসের 6 তারিখ।
তো এটা আরেকটা যেটা উল্লেখযোগ্য কথা যেটা সুন্দরবন সম্পর্কে, যে IUCN যে 241টি হ্যাঁ সংরক্ষিত এলাকা বলেছে, সেই সংরক্ষিত এলাকার মধ্যে সুন্দরবন একটা। ঠিক আছে, বাংলাদেশের যে মোট অরণ্য রয়েছে বা বনভূমির অর্ধেকই হচ্ছে সুন্দরবনের পানির জন্য সংরক্ষিত। সেটা পরিমাণটা দেখো 1,39,700 হেক্টর। ঠিক আছে, 1,39,700 হেক্টর, যেটা বাংলাদেশের মোট যে অরণ্য রয়েছে তার অর্ধেকই হচ্ছে যে সুন্দরবনের বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত। এটা যেটা IUCN যে 241টা সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেছে, অরণ্যের কথা বলেছে, তার মধ্যে সুন্দরবন একটি। সেই হিসেবে বুঝতেই পারছো যে সুন্দরবন একটা আন্তর্জাতিক মানের একটা জীববৈচিত্র্য সম্পন্ন একটা অরণ্য সুন্দরবনটা। এইটা দেখো যে সুন্দরবনটা কি বলেছে যে বাংলাদেশের যে দক্ষিণাঞ্চলে যেটা আছে, যে দক্ষিণে সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী এই অঞ্চলগুলো নিয়ে বিস্তৃত এই সুন্দরবনটা। পশ্চিমে দেখো সুন্দরবনের এটা এই চ্যাপ্টারের এই সুন্দরবন বলো ম্যানগ্রোভ বলো, এটা নিয়ে প্রতিবারই প্রশ্ন আসে কিছু না কিছু। তো এটা আর এটা একটা যেহেতু বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত, এটা সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা থাকা দরকার। পশ্চিমে কি বলেছে, এটা হারিয়াভাঙ্গা থেকে, হারিয়াভাঙ্গা ও রাইন নদী ও পূর্বে পটুয়াখালী, বুড়িশ্বর ও বলির। সুন্দরবনটা আসলে কি পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র এগুলো বিভিন্ন নদী দ্বারা মানে নদীর এবং হচ্ছে শাখা নদী এগুলো দ্বারা বিভক্ত। চারপাশ দিয়ে সুন্দরবনে জালের মতো অসংখ্য নদী রয়েছে, নদী এবং শাখা নদী সুন্দরবনে দেখা গেছে, এবং এই নদী এবং শাখা নদীগুলো সুন্দরবনকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত কিন্তু করেছে। কি বলেছি যে সুন্দরবনের যে পশ্চিমে পশ্চিমে হারিয়াভাঙ্গা এবং রায়মঙ্গল নদী এবং পূর্বে পটুয়াখালী, বুড়িশ্বর পর্যন্ত নদী পর্যন্ত প্রায় 217 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। ঠিক আছে, এবং উত্তর দক্ষিণে এই সুন্দরবনের উত্তর দক্ষিণে কোথাও এটা 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে, এটা বিশাল একটা, বাংলাদেশে প্রায় 60% পড়েছে, যেটা বললাম যে সুন্দরবনের ইয়াটা যেটা হচ্ছে 6,1717 বর্গ কিলোমিটার আয়তন সুন্দরবনের। তো এখানকার জলবায়ুটা কিরকম সুন্দরবনের জলবায়ুটা হচ্ছে কি যে এটা ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হলেও দেখা গিয়েছে যে সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সুন্দরবনটা কি যে উপকূলীয় এলাকা নিয়ে গঠিত, তাই না? যে উপকূলীয় এলাকায় যে ম্যানগ্রোভ ফরেস্টটা, এখানে দেখা যায় যে সুন্দরবনে উপকূলবর্তী হয়। এইখানকার ওয়েদারটা হচ্ছে নাতিশীতোষ্ণ এবং আর্দ্র। ঠিক আছে, এখানকার আবহাওয়াটা কিরকম, জলবায়ুটা কিরকম, যে নাতিশীতোষ্ণ এবং হচ্ছে কি আর্দ্র আবহাওয়া। এবং দেখা যায় কি যে এখানকার তাপমাত্রা হচ্ছে 14 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং এখানে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত। আমরা যে বনাঞ্চলগুলো ফরেস্টিক জোনগুলো আলোচনা করেছি সেখানে দেখেছি কি ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 200 সেন্টিমিটার। শুধুমাত্র সিলেটের ক্ষেত্রে দেখেছিলাম যে সর্বোচ্চ বৃষ্টিপাত যে সিলেটের যে মৌলভীবাজার সেখানে হচ্ছে 400 সেন্টিমিটার, এবং বার্ষিক মানে প্রায় 500 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো সুন্দরবনের ক্ষেত্রে দেখা যায় এখানকার আবহাওয়াটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ আবহাওয়া, যদিও এটা কি বলেছি যে ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত, তথাপি এটা দেখা যায় যে এটার হচ্ছে তোমাদের হচ্ছে সমুদ্র উপকূলের কারণে এখানকার ওয়েদারটা নাতিশীতোষ্ণ এবং হচ্ছে আর্দ্র আবহাওয়া দেখা যায়, এবং হচ্ছে তাপমাত্রা 14 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণটা হচ্ছে কি কত বললাম যে 200 সেন্টিমিটার। তো এখন আসো যে এখানকার মাটির বৈশিষ্ট্য কি। আমরা সুন্দরবনের অবস্থান জানলাম, জলবায়ুটা কিরকম সেটা জানলাম, এখন এটার মাটির বৈশিষ্ট্য। তো এইখানে আমি আগে বলেছি যে আবার বলছি যে এখানকার থেকে প্রশ্ন আসে যে বৈশিষ্ট্যগুলো, বনাঞ্চল যে ফরেস্ট্রি জোনগুলো বলেছি সেগুলোর বৈশিষ্ট্য আসে, মৃত্তিকার গঠন বৈশিষ্ট্য, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে জানতে হবে তোমাদেরকে। তো সুন্দরবনের মাটির বৈশিষ্ট্যকে এই যে বলেছি যে সুন্দরবনে দেখা গিয়েছে যে এখানে 24 ঘন্টায় দুবার জ্বর হয়, জ্বর এবং ফাটার হয়, এবং এই যে জোয়ারের পানি আসে যার ফলে কি হয় যে এইখানকার মাটিটা
অল টাইম কি আর্দ্র বা ভেজা থাকে, কর্দমাক্ত থাকে। এখানে বিভিন্ন ধরনের নদী এবং শাখা নদী, যেমন যে পদ্মা, মেঘনা বললাম যে এই নদীগুলো আছে, এবং এই নদীর সাথে বিভিন্ন ধরনের শাখা নদী জালের মতো বিস্তৃত এই সুন্দরবনে। যার ফলে কিনা এই সুন্দরবনে দেখা গিয়েছে যে কয়েকটি নদীগুলো, শাখা নদীগুলো সুন্দরবনকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করেছে। আর এখানে যে এই যে বললাম যে জোয়ার ভাটার কারণে এটা মাটিটা কর্দমাক্ত থাকে। এই যে পলি মাটি বলো, বেলে মাটি বলো, এই মাটিটা অনেকটা হিউমাস সমৃদ্ধ একটা মাটি, যেখানকার হচ্ছে যে সর্বদা ভেজা বা কর্দমাক্ত থাকে এই সুন্দরবনের মাটিতে। এবং হচ্ছে যে এই যে নদীগুলো, এই যে এই অঞ্চলে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এইটাতেও একটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা বনাঞ্চল, এবং হচ্ছে জীব বৈচিত্র্যে ভরপুর একটা বনাঞ্চল। এত বিশাল, মানে এখানকার ডাইভার্সিটিটা অন্যরকম, যে বৈচিত্র্যতে যেটা ভেরিয়েশন বলো বা ডাইভার্সিটি বলো, বিশাল আকারে অনেক অসংখ্য উদ্ভিদ রয়েছে সুন্দরবনে। এবং অসংখ্য জীববৈচিত্র্যের মধ্যে উদ্ভিদের মধ্যে যদি বলি যে অনেক ইমনোস্পার্মিক উদ্ভিদ রয়েছে, প্রায় 75টা প্রজাতি, প্রায় 75টি প্রজাতি জীব বৈচিত্র্যে ভরপুর এই সুন্দরবন। 75টি প্রজাতির কি থাকে যে 334টি সপুষ্পক উদ্ভিদ রয়েছে। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদ 75টি প্রজাতি, 334 প্রকারের ইয়া রয়েছে। এবং এখানে 17 প্রকারের ফার্ন রয়েছে। ঠিক আছে, রয়েছে 13 প্রকারের অর্কিড। সপুষ্পক উদ্ভিদের কথা বললাম যে 334 পরিবার রয়েছে যেখানে। এবং কিন্তু সব এখানে মজার ব্যাপার হচ্ছে যে নিমফিয়েসি বা লেমনেসি এগুলো পরিবারের কোনো উদ্ভিদ এখানে, সপুষ্পক উদ্ভিদ এখানে পাওয়া যায়নি। রয়েছে বিভিন্ন ধরনের মস রয়েছে যেগুলো হচ্ছে পরাশ্রয়ী হিসেবে থাকে, যেমন হচ্ছে কেলিম্পার্স সুন্দরবনসেস একটা আছে মস প্রজাতি, যেটা কিনা পরাশ্রয়ী হিসেবে থাকে। বিভিন্ন ধরনের ফার্নের মধ্যে প্রায় 17 প্রকার ফার্ন পাওয়া গেছে উল্লেখযোগ্য, যেটা সুন্দরবনের একটা বিশাল ইয়াতে রয়েছে, যে ডাইভার্সিটির একটা ইয়া। এবং হচ্ছে যে যেটা বললাম যে 75টি প্রজাতি ইয়া রয়েছে, প্রায় 334 রকমের পুষ্পক উদ্ভিদ রয়েছে, ফার্ন রয়েছে বিভিন্ন ধরনের, তারপর বাঁশ রয়েছে, অসংখ্য গাছ সুন্দরবনে রয়েছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় উদ্ভিদ এখানে পাওয়া যায়। এবং বৈচিত্র্যময় এখানকার ডাইভার্সিটিটা বিশেষ উল্লেখযোগ্য, এটাতে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত এই সুন্দরবনের ইয়াটা, বৈচিত্র্যটা। তো এখানে যে কথা বললাম যে উদ্ভিদের কথা বললাম, অসংখ্য উদ্ভিদ রয়েছে, যেমন তেমন প্রাণীও রয়েছে। তোমরা জানো যে সুন্দরবনে বিখ্যাত হচ্ছে কি, আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, যেটা বাংলাদেশের সুন্দরবনেই রয়েছে, যে ইয়াতে এটা একটা বিশাল একটা সুন্দরবনে আছে। এছাড়া রয়েছে কি হরিণ বলো, বাঘ তো বললাম যে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায়। এবং হচ্ছে হরিণ বলো, প্রচুর পরিমাণ হরিণ আছে বিভিন্ন প্রজাতি। তারপর সাপ বলো, কুমির বলো, মৌমাছি, যেটা সুন্দরবনে আমরা, তোমরা অনেকেই খেয়ে থাকবে যে সুন্দরবনের যে ইয়াতে প্রচুর পরিমাণে যে গাছগুলোতে যে মধু কালেক্টর, অনেকে হয়তো এখানকার খাওয়া হয়েছে। যাই হোক, মৌমাছি একটা বিষয় এখানকার একটা প্রাণীর মধ্যে রয়েছে। তো সাপ, কুমির বলো, বানর বলো, এরকম বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে রয়েছে, যেটা সুতরাং বলা যায় যে বৈচিত্র্য ভরপুর সুন্দরবনটা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী সেটাকে সমৃদ্ধ করেছে, বৈচিত্র্যময় করেছে সুন্দরবনটাকে। এটা হলো সুন্দরবন সম্পর্কে সাধারণ একটা ধরো যে ইয়াটা, বৈশিষ্ট্যটা। আচ্ছা, আসলে যে সুন্দরবনে যে উদ্ভিদ রাজি রয়েছে, বিশাল উদ্ভিদ রাজি, তো এইগুলো টিকে আছে, এগুলো বৈশিষ্ট্যটাকে এই সুন্দরবনের উদ্ভিদগুলোর। তোমাদের কিন্তু এই জিনিসটা যেটা বললাম যে সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্যটা, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে ম্যানগ্রোভ অঞ্চলের সুন্দরবন ম্যানগ্রোভ বনাঞ্চল যেটা বলি, উদ্ভিদের বৈচিত্র্যময় এটা, তাই না? যে আন্তর্জাতিক স্বীকৃতি, যেটা বলা যে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী দেওয়া রয়েছে। এবং এটা কিন্তু বিভিন্ন ধরনের জোন রয়েছে সুন্দরবনে। আমি স্যালিনিটির কথা আসবো, যে লবণাক্ততার কথা আসবো যে এটাতে দেখা যায় যে সুন্দরবনে ধরো লবণাক্ততার পরিমাণটার উপর ভিত্তি করে সুন্দরবনকে 3টা ভাগে ভাগ করা যায়। এই আলোচনাটা আমরা একটু পরে আসবো। তার আগে বলি যে সুন্দরবনে যে বললাম যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস উদ্ভিদ আছে, বৈচিত্র্যময় উদ্ভিদ আছে, সেই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্যটা কি।
তারা সুন্দরবনে টিকে আছে কিভাবে? যেহেতু আমরা জানি যে সুন্দরবনে একটা লবণাক্ত মাটি পরিবেশ একটা রয়েছে, যে লবণাক্ত মাটি দ্বারা থাকে বা জল বা হচ্ছে জোয়ার ভাটার অরণ্য, যেখানে উদ্ভিদগুলো কিভাবে টিকে থাকে বা তাদের কি বৈশিষ্ট্যগুলো তোমরা সুন্দরবনে উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যটা তোমরা পড়ে নেবে বা জানবে এর থেকে। তো এটা সুন্দরবনে কি বলেছি যে এইখানকার মাটিটা কি থাকে, যে অল টাইম কর্দমাক্ত একটা মাটি থাকে এখানকার, ঠিক আছে? যে এই যে মাটিটা, যে কর্দমাক্তর কথা বললাম, যে এখানে সেই কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের টিকে থাকার জন্য কি দরকার, যে একটা বোঝাই যাচ্ছে যে এখানকার ভেজা মাটিতে উদ্ভিদ যখন টিকে থাকে তখন তাকে কি বিশেষ ধরনের অভিযোজিত, এই পরিবেশের সাথে উদ্ভিদগুলো অভিযোজিত, ঠিক আছে? যে এই যে পারিপার্শ্বিক অবস্থা, যে লবণাক্ততা বলো বা অক্সিজেনের কম বলো বা ভেজা বলো, মাটি বলো, তো এই যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে উদ্ভিদগুলো যে টিকে আছে তাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? এই ভেজা মাটিতে বা কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি রয়েছে? মূল, যে মূলগুলো রয়েছে সেই মূলগুলো সুবিস্তৃত মূল রয়েছে এই উদ্ভিদগুলোতে। এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলোতে, সুন্দরবনে যে উদ্ভিদগুলো রয়েছে, যে ম্যানগ্রোভ উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোর মূলগুলো কি বিস্তৃত, অনেক দূর, মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে মূলগুলো। এটা ধরো যে নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে কি মূল সুবিস্তৃত বা হচ্ছে কি বিস্তৃত মূলতন্ত্রে, যেটা দেখা যায় যে মূলতন্ত্রটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটা হচ্ছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে সেটার একটা বিশেষ বৈশিষ্ট্য। যেহেতু এখানকার মাটিটা হচ্ছে কি কর্দমাক্ত, হ্যাঁ, এবং লবণাক্ত, তো দেখা যায় যে কি এই লবণাক্ততা উদ্ভিদটা সহ্য করতে পারে না। তো এই লবণাক্ততা কি উদ্ভিদ এখানে টিকে থাকে কি করে? এখানে টিকে থাকে হচ্ছে যে বিশেষ ধরনের তাদের শ্বসন কার্য চালানোর জন্য এই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। তো এখানে কিভাবে শ্বসন কার্য চালায়? তারা তাদের জন্য বিশেষ ধরনের একটা মূল রয়েছে, যেটাকে কি বলা হয়, কি শ্বাসমূল বলা হয়। দেখা যায় যে এরকম অনেকটা সুন্দরবনে যে উদ্ভিদগুলো টিকে থাকে লবণাক্ত পরিবেশে অক্সিজেন গ্রহণ করে, সেই উদ্ভিদগুলোতে কি থাকে, যে এরকম ধরো অনেকটা, তোমরা দেখেছো কিনা জানি না, ইনশাল্লাহ ডিপার্টমেন্ট খোলা হলে আমি তোমাকে দেখাবো এটা, ঠিক আছে? এরকম ধরো এটা সুন্দরবন, এখানে এরকম অসংখ্য কি ইয়ে রয়েছে, এগুলো কি বলা হয়, কি শ্বাসমূল বলা হয়, নিউমাটোফোর বা শ্বাসমূল। এটা এই বনের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? যেটাকে অভিযোজনিক বৈশিষ্ট্যও বলা যায়, যে এই যে পরিবর্তিত পরিবেশে বা একটা অন্যরকম পরিবেশে যে টিকে থাকার যে এই টেন্ডেন্সিটা, সেটাই হচ্ছে কি অভিযোজন ক্ষমতা বা এটা। তো সুন্দরবনে উদ্ভিদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যে এদের দেহে কি থাকে, যে নিউমাটোফোর থাকে বা শ্বাসমূল থাকে, যেটা কি করে এই পরিবেশে তাকে টিকে থাকতে সাহায্য করে। যেহেতু লবণাক্ততাটা বেশি, শুরুতে দেখা যায় যে অক্সিজেনের ওদের এখানে অক্সিজেনের পরিমাণটা মানে নিতে কষ্ট হয়, যে অক্সিজেন বা শোষণের জন্য বা শ্বসনের জন্য, এদের যেটা যে শ্বসন কার্য চালানোর জন্য বিশেষ ধরনের শ্বাসমূল তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে নিউমাটোফোর বলা হয়। এটা আবার এই যে আরেকটা জিনিস, যেটা এটা 2 নম্বর বৈশিষ্ট্য গেল। এখন 3 নম্বর বৈশিষ্ট্য যদি বলি, যে বা তৃতীয় বৈশিষ্ট্য বলি, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কি থাকে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য আমি কি বললাম, যে বিশেষ ধরনের শ্বসন কাজের জন্য মূল রয়েছে, সেটাকে হচ্ছে শ্বাসমূল। আরেকটা যেটা কি বললাম, যে ঠ্যাসমূল রয়েছে, এটাও একটা এই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠ্যাসমূল বা স্তম্ভমূল বলা হয়, ঠিক আছে? যেটা তারা কি করে, যে এই যে কর্দমাক্ত মাটি বা কাদা মাটি, এখানে উদ্ভিদটা টিকে থাকে কিভাবে, দাঁড়িয়ে থাকে কিভাবে? সেটা দাঁড়িয়ে থাকার জন্য তাদের একটা বিশেষ ধরনের যে একটা বৈশিষ্ট্য মানে রয়েছে, মূল রয়েছে, এদের মূল তৈরি হয় উদ্ভিদগুলোতে, সেই উদ্ভিদ মূলটাকে বলা হয় ঠ্যাসমূল বলা হয়, যার দ্বারা সে কি করে, সহজে পড়ে যায় না। যে কাদা মাটিতে মনে করে যে সাপোর্ট কিভাবে থাকবে, এটার জন্য এদেরকে দেহে কি থাকে, ঠ্যাসমূল থাকে। এটা তৃতীয় বৈশিষ্ট্য। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, ঠিক আছে? চতুর্থ বৈশিষ্ট্য যদি আমি বলি, যে এখানে দেখা যায় যে মূল এবং কাণ্ডটা থাকে, এদের আবার দেখা যায় যে মূল এবং কাণ্ডের কোষগুলো কয়েক স্তর বিশিষ্ট কোষ দেখা যায়। সুন্দরবনের যে উদ্ভিদগুলো, ম্যানগ্রোভ অঞ্চলের যে উদ্ভিদগুলো, সেগুলোর মূল এবং কাণ্ডটা কিরকম থাকে, যে কয়েক স্তর পর্যন্ত কি কোষটা বিস্তৃত, ত্বকের কোষটা কয়েক স্তর বিশিষ্ট হয়ে থাকে। এদের কাণ্ডে কি দেখা যায়, যে কাণ্ড বা পাতার ত্বকে যে কিউটিকল থাকে, সেটা হচ্ছে পুরো একটা কিউটিকলের আবরণ থাকে এদের পাতার মধ্যে। কাণ্ড এবং পাতার ত্বকে কিউটিকলের আবরণই থাকে। আরেকটা জিনিস যেটা মরু উদ্ভিদের ক্ষেত্রে তোমরা জেনে থাকবে হয়তো, যে মরু উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সানকেন স্টোমাটা বা লুকায়িত পত্ররন্ধ্র, যেটা কিনা এই যে কি
কি বলা হয় যে লুকায়িত পত্ররন্ধ্র, সেটা এই ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে গিয়ে যে পাতায় যে স্ট্রোমাটা থাকে সেখানে হচ্ছে যে লুকায়িত সানকাস স্ট্রোমাটা থাকে বা লুকায়িত পত্ররন্ধ্র থাকে, যেটা মরুজ উদ্ভিদের নেই, এই লোনা মাটির উদ্ভিদ বা ম্যানগ্রোভ উদ্ভিদেরও একটা বিশেষ বৈশিষ্ট্য। একটা জিনিস যেটা হচ্ছে যে এদের পাতাটা কিরকম, এদের পাতাগুলো হচ্ছে কি মাংসল, পুরু, ঠিক আছে, চর্মবৎ বলো বা হচ্ছে কি চির সবুজ, এবং হচ্ছে কি পাতার এই যে ত্বকীয় কোষে এদের দেখা যায় যে প্রচুর পরিমাণে তেল থাকে, টেনিন থাকে, কি থাকে, তেল থাকে, টেনিন থাকে, এগুলো সঞ্চয়ী পদার্থ হিসেবে এই উদ্ভিদগুলোর ত্বকীয় কোষে থাকে। এবং পাতাটা কিরকম থাকে বললাম যে মাংসল পাতা, পুরু, চির সবুজ, ঠিক আছে, এবং হচ্ছে কি শক্ত চর্মবৎ পাতাগুলো, এবং পান্ড এবং পাতার ত্বকে কি থাকে যে কিউটিকেলের যে একটা আবরণ থাকে, সেটা একটা পুরো কিউটিকেলের আবরণ থাকে। পাতার নিচে কি থাকে, লুকায়িত পত্ররন্ধ্র থাকে, ঠিক আছে। এবং এখানে যেটা এদের এই সমস্ত উদ্ভিদের অভিস্রবণের হার অনেক বেশি, হ্যাঁ, উচ্চ অভিস্রবণ ক্ষমতা বিশিষ্ট এই উদ্ভিদগুলোতে দেখা যায় যে এটাতে অভিস্রবণের হার হচ্ছে 40 থেকে 200 বায়ুচাপ পর্যন্ত অভিস্রবণিক চাপ দেখা যায়, অভিস্রবণ, ঠিক আছে, 40 থেকে 200 বায়ুচাপ অভিস্রবণের হার এই উদ্ভিদগুলোতে অনেক বেশি। এই উদ্ভিদগুলো একটা জিনিস দেখা যায় যে প্রস্রদনে, যেটা আমরা জানি যে প্রস্রদনটা কি, যে যখন উদ্ভিদ তার দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়, সেই পদ্ধতিকে সেটাকেই বলা হয় কি প্রস্রদন বলা হয়। ম্যানগ্রোভ উদ্ভিদগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রস্রদনের হার কমিয়ে পানি সঞ্চয় করে রাখতে পারে, ঠিক আছে, এটা একটা এই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা জিনিস, এই যে লবণাক্ত মাটিতে আমরা জানি যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, ক্লোরিন থাকে, এই আয়নগুলো থাকে, কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে কি করে এই আয়নগুলোকে এড়িয়ে সে পানি পরিশোষণ করে অধিক পরিমাণে। এই যে লবণাক্ততা এড়িয়ে, লবণাক্ততার জন্য যে মাটিগুলো যে পানি পরিশোষণ করতে পারে না প্রয়োজনীয় পানি, এটাকে বলা হয় যে ফিজিওলজিক্যাল ড্রাই বলা হয়, বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। পানি আছে কিন্তু লবণাক্ত পানি, সেটা উদ্ভিদ কি করতে পারে, শোষণ করতে পারে না, পরিশোষণ করতে পারে না উদ্ভিদটা। তো এই ধরনের মৃত্তিকাকে বলা হচ্ছে যে লবণাক্ত মাটির যে এই অবস্থাটা, যে উদ্ভিদ পানির সাথে কিন্তু মানে এই পানিটা শোষণ করতে পারছে না, পরিশোষণ করতে পারছে না, সেটা এই ধরনের মৃত্তিকাকে বলা হচ্ছে যে ফিজিওলজিক্যাল ড্রাই মৃত্তিকা বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। কি বলেছি, যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। অনেক সময় জিজ্ঞেস করা হয়, ভাইভাতেও আসে বা ছোট কোশ্চেনের জন্য বা এমনিতে ইয়াতে আসে, জিজ্ঞেস করে যে ভাইভাতে শারীরবৃত্তীয় মৃত্তিকা কি। আমি আগেও বলেছি যে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে, হ্যাঁ, অনেক কোশ্চেন আসে, এবং শারীরবৃত্তীয় মৃত্তিকাটা কি। তো শারীরবৃত্তীয় মৃত্তিকাটা হচ্ছে যে এই যে লবণাক্ততা যে পানি পরিশোষণ করতে পারছে না প্রয়োজনীয়, এই যে মাটিটা ক্লিয়ার করতে পারে, সেটাকে বলা হচ্ছে যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এই অঞ্চলের উদ্ভিদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কোন কোন উদ্ভিদ, ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদে লবণাক্ত রস বের হয়, ঠিক আছে, এটা একটা এই উদ্ভিদের একটা স্পেশাল বৈশিষ্ট্য বলতে পারো, যে লবণ বের হয়, লবণ করে উদ্ভিদে। আর যেটা বললাম যে পানি পরিশোষণের কথা বললাম, যে লবণাক্ততা এড়িয়ে সোডিয়াম এবং ক্লোরিন এই আয়নগুলো লবণাক্ততার জন্য দায়ী, এইগুলো এড়িয়ে সে কি করে যে পানি পরিশোষণ করতে পারে প্রয়োজনীয়, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই উদ্ভিদের। এবং এই মৃত্তিকাকে বলা হচ্ছে কি ফিজিওলজিক্যাল ড্রাই সয়েল বা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। আরেকটা জিনিস হচ্ছে যে এখানকার হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন কলা দেখা যায়, যে সুন্দরবনের উদ্ভিদে বা ম্যানগ্রোভ বনাঞ্চলে যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোতে ক্ষেত্রে দেখা যায় যে এদের হচ্ছে যান্ত্রিক টিস্যু এবং হচ্ছে পরিবহন যান্ত্রিক টিস্যু বা পরিবহন কলা, এগুলো হচ্ছে কি অনেক উন্নত, অনেক বেশি উন্নত এদের যান্ত্রিক টিস্যুগুলো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সুন্দরবনের উদ্ভিদগুলোতে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ভিভিপ্যারাস জার্মিনেশন বা জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। লবণাক্ত একটা পরিবেশ, যে কাদা মাটিতে যদি কাদা মাটিতে
বীজের অঙ্কুরোদ্গমের অসুবিধা হবে। সেক্ষেত্রে এজন্য কি হয় যে উদ্ভিদ যখন গাছে থাকে, মানে বীজ গাছে থাকা অবস্থায় কি করে ওখানে অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ু অঙ্কুরোদ্গম। মানে গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হয়। ঠিক আছে, তো সুন্দরবনে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি জরায়ু অঙ্কুরোদ্গম। এটা এদের একটা অভিযোজনিক বৈশিষ্ট্য বলতে হয় সুন্দরবনের ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি সুন্দরবনের ক্ষেত্রে দেখা যায় যে এদের কি বলে যে যান্ত্রিক এবং পরিবহন করা। সুন্দরবনের উদ্ভিদের ক্ষেত্রে যেটা বলেছি যে যান্ত্রিক টিস্যুটা বা পরিশোধন করা বা এগুলো উন্নত, এবং পরিবহন করা গুচ্ছ যেটা ভাস্কুলার বান্ডেল সেটা বেশ উন্নত। সুন্দরবনের উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলটা খুবই উন্নত, এবং হচ্ছে যে এটা হচ্ছে সমৃদ্ধ একটা ভাস্কুলার বান্ডেল। এবং জরায়ু অঙ্কুরোদ্গমের কথা বললাম যেটা, সেটা বেশ হচ্ছে যে গাছে থাকা অবস্থায় বীজের যে অঙ্কুরোদ্গম হয় সেটাকে বলা হয় জরায়ু অঙ্কুরোদ্গম। তো সুন্দরবনের ক্ষেত্রে আমরা জানলাম যে ম্যানগ্রোভ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে, যে ঠ্যাসমূল বলো, স্তম্ভমূল বলো, শ্বাসমূল বলো, হ্যাঁ, জার্মিনেশন, এইগুলো সুন্দরবনের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে আমি যেটা বলেছিলাম যে স্যালিনিটি বা লবণাক্ততার কথা বলেছিলাম। সুন্দরবনে দেখা যায় যে উত্তরাংশে কিছুটা লবণাক্ত অবস্থা দেখা যায়, বা হচ্ছে নিরপেক্ষ কম লবণাক্ত, কিন্তু উপকূলীয় অঞ্চলটা কি আবার লবণাক্ত। তো রেঞ্জ ভেদে এটা সুন্দরবনের বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখা যায় যে লবণাক্ততার ক্ষেত্রে বা স্যালিনিটির ক্ষেত্রে। সেই হিসেবে সুন্দরবনকে তিনটা জোনে ভাগ করা যায়। এই তিনটা জোনে সুন্দরবনকে ভাগ করা যায়। কি বলেছি যে অলিগোহ্যালেন বা কম লবণাক্ত অঞ্চল, আরেকটা হচ্ছে মেসোহ্যালেন বা মধ্যম লবণাক্ত অঞ্চল, আরেকটা টাইপ হচ্ছে যে পলিহ্যালেন বা অধিক লবণাক্ত অঞ্চল। এই তিনটা জোনে সুন্দরবনকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যালিনিটির উপর ভিত্তি করে বিভিন্ন রেঞ্জে সুন্দরবনকে যে ভাগ করা হয়েছে সেটার কথা বললাম। ঠিক আছে, এখন হচ্ছে আর তাহলে কি এই উদ্ভিদ এই জোনগুলো কিরকম। কম লবণাক্ত অঞ্চল বা অলিগোহ্যালান যেটা, সেটাতে দেখা যায় কি এই অঞ্চলটা হচ্ছে সমুদ্র তীর থেকে কিছুটা দূরবর্তী অঞ্চলে অবস্থিত। কম লবণাক্ত যেহেতু এটা সমুদ্র থেকে একটু দূরবর্তী এবং কিছু সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত। এই উত্তরাংশে এই অঞ্চলটা রয়েছে, এবং এই অঞ্চলটা সমুদ্র তীরবর্তী থেকে কিছুটা দূরে। এইখানে দেখা যায় যে জোয়ার যখন হয় তখন জোয়ারের পানি দ্বারা লবণাক্ত মাটি এই অঞ্চলে প্রবেশ করতেছে এই জোনটাতে, এবং যখন আবার ভাটা হয় তখন আবার কি করে ভাটার সময় স্বাদু পানি এখানে প্রবেশ করতেছে। সেই হিসেবে বলা যায় যে এই অঞ্চলটা অনেকটা নিরপেক্ষ বলা যায়, যে এটাতে লবণাক্ততার পরিমাণটা খুবই কম, এবং হচ্ছে কি অনেকটা এটাকে কি বলা হয় যে নিরপেক্ষ অঞ্চল বলা যায়, জোন বলা যায় সুন্দরবনের এই জোনটাকে। এবং এই জোনটাতে সবচেয়ে বেশি সমৃদ্ধ উদ্ভিদের দিকে সবচেয়ে প্রচুর পরিমাণে উদ্ভিদ এখানে পাওয়া যায়, এবং সুন্দরবনের এই অংশটা বা এই জোনটা সবচেয়ে বেশি সমৃদ্ধ উদ্ভিদে। ঠিক আছে, তাহলে এই অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ কি। আরেকটা জিনিস যেটা সুন্দরবনের হেইটেরাফর্মেস যেটা একটা আছে, তোমরা জানো যে সুন্দরী বৃক্ষ সুন্দরবনের একটা উল্লেখযোগ্য উদ্ভিদ, সেটা নামটা কি। তোমাদের এটা ভাইভাতে অনেক অনেক আসে, অনেক জিজ্ঞেস করে যে সুন্দরবন তোমরা অনেক সময় এটা বৈজ্ঞানিক নামের বানানটা পারো না। এটার বানান অবশ্যই জানবে। এবং হচ্ছে আমি কি বলেছি যখন জোনগুলো পড়েছি, ফ্লোরিস্টিক জোন বলেছি, প্রত্যেকটা জোন থেকে মিনিমাম 6টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমরা
জানবে। ঠিক আছে, হেইডেরাফোমিস হচ্ছে সুন্দরী আছে। ঠিক আছে, এসোইবেরিয়া অ্যাগালোকা, হেইটেরাফোমিস, তারপর হচ্ছে এভিসেনিয়া অফিসিনালিস। হ্যাঁ, একটু তিনটা নাম রাখলাম। তারপর হচ্ছে এটাও একটা উল্লেখযোগ্য উদ্ভিদ, প্রচুর পরিমাণে সুন্দরবনে আছে, গোলপাতা, নিপা ফ্রুটিকেন্স, যেটা বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে অলিগোহ্যারান অঞ্চলে 5টা উদ্ভিদের নাম আমরা জানলাম, যে হেইটেরাফোবিস, নিপা ফ্রুটিকেন্স, অ্যাস্ট্রোটেরা অ্যাগালাকা, এভিসেনিয়া অফিসিনালিস, ফনিস প্যালুসা, এরকম আছে। তো এই উদ্ভিদ সুন্দরবনে এই অঞ্চলটা সবচেয়ে বেশি সমৃদ্ধ। ঠিক আছে, যে সবচেয়ে বেশি উদ্ভিদ পরিমাণ, বৈচিত্র্যময় উদ্ভিদ এখানে পাওয়া যায়। এবার আসো মধ্যম লবণাক্ত অঞ্চল, যেটা এটার নাম কিন্তু গেওয়া। ঠিক আছে, মধ্যম লবণাক্ত অঞ্চল বা মেসোহ্যালাইন। ঠিক আছে, মেসোহ্যালাইন জোন, যে জোনটাতে দেখা যায় যে এটা সমুদ্র তীর থেকে মোটামুটি কাছে একটা অঞ্চল, যেটা বলেছিলাম যে কম লবণাক্ততার ক্ষেত্রে সমুদ্র থেকে একটু দূরবর্তী অঞ্চলে। এটা সমুদ্র তীর থেকে কাছাকাছি, কিছুটা কাছাকাছি অঞ্চল, নদী এবং মোহনা দ্বারা এই অঞ্চলটা বিস্তৃত রয়েছে, মোহনা পর্যন্ত। এবং হচ্ছে এই অঞ্চলে লবণাক্ততা পরিমাণ মৃদু। ঠিক আছে, যে এবং হচ্ছে দেখা যায় যে এখানে বর্ষাকালে মিঠা পানি দ্বারা এই লবণাক্ততাটা চলে যায়, মিঠা পানি, প্রচুর পরিমাণে মিঠা পানি প্রবেশ করে তখন বর্ষা যখন হয়। তো এই অঞ্চলটা দেখা যায় যে এই অঞ্চলে যে উল্লেখযোগ্য যে উদ্ভিদ দুইটা আছে, সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এটা হেইটেরাফোমিস আর এটা হচ্ছে অ্যাসপেরিয়া অ্যাগালোকা, যেটা হচ্ছে গেওয়া এবং সুন্দরী, এই জোনের দুইটা উল্লেখযোগ্য উদ্ভিদ। সবচেয়ে বেশি পরিমাণে এটা পাওয়া যায় যেটা মধ্যম লবণাক্ত অঞ্চলে, এবং এখানে বর্ষাকালে দেখা যায় যে প্রচুর পরিমাণে মিঠা পানি প্রবেশ করে, এবং এটা মোটামুটি সমুদ্র তীর থেকে কাছাকাছি অঞ্চল এটা, এবং এটা মধ্যম লবণাক্ত অঞ্চল, যেটা যে বলা হয় যে লবণাক্তের পরিমাণটা সহনশীল। ঠিক আছে, এইটা উল্লেখযোগ্য দুইটা উদ্ভিদ হচ্ছে হেইটেরাফোমিস, অ্যাসপেরিয়া অ্যাগালোকা, আরো অনেক আছে। যেমন ধরো যে এই যে বলেছে যে এভিসেনিয়া অফিসিনালিস বললাম, তারপর হচ্ছে ফনিক্স প্যালডোসা, হ্যাঁ, তারপর নিপা ফ্রুটিকাস, এরকম এমোরা, এবার হচ্ছে যে এমোরা কুকুলাটা এই উদ্ভিদের একটা এই অঞ্চলের একটা বিশেষ উদ্ভিদ। ঠিক আছে, এই হলো মধ্যম লবণাক্ত বা হচ্ছে কি মেসোহ্যালাইনের জোনের বৈশিষ্ট্যটা। আর সুন্দরবন সম্পর্কে তোমাদের আরেকটা তথ্য জেনে দিই। সুন্দরবনটা হচ্ছে যে সমুদ্র উপকূল থেকে প্রায় 0.9 থেকে 2.11 কিলোমিটার উচ্চ, সমুদ্র তীর থেকে উঁচুতে অবস্থিত হলে কি হবে, এখানে জোয়ার ভাটার জন্য দেখা যায় যে প্রতিবার প্লাবিত হয়ে যায়। ঠিক আছে, প্রতি মানে 24 ঘন্টায় 2বার করে জোয়ারের পানি দ্বারা প্লাবিত হয়। সুন্দরবনের উচ্চতা কত, যেটা বললাম সমুদ্র পৃষ্ঠ থেকে 0.9 থেকে 2.11 পর্যন্ত, কিন্তু এটা হলো কি কারণ জোয়ার ভাটার দ্বারা কি হয়, এটা প্লাবিত হয়ে যায়, প্রতি 24 ঘন্টায় 2বার এটা প্লাবিত হয় এই অঞ্চলটা। এবার আসো অধিক লবণাক্ত অঞ্চল, যেটা যেটাকে বলা হয় পলিহ্যালাইন, যেটা অঞ্চলটা, সেই অঞ্চলটাতে কি দেখা যায় যে এটা সমুদ্রে উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। সুন্দরবন বা ম্যানগ্রোভ এই অঞ্চলটা জোনটা, যেটা সেলনিটির উপর ডিপেন্ড করে করা হয়েছে, যে কম লবণাক্ত, মধ্যম লবণাক্ত এবং হচ্ছে কি অধিক লবণাক্ত জোন। সেই অধিক লবণাক্ত জোনটা হচ্ছে কি যেটা হচ্ছে যে পশ্চিমে যে সুন্দরবনে যে পশ্চিমে যে সাতক্ষীরা রেঞ্জটা যেটা আছে, যে দক্ষিণে বা দক্ষিণ পশ্চিম অংশে সাতক্ষীরা রেঞ্জে যে অঞ্চলটা রয়েছে সমুদ্র উপকূলের ইয়াতে নিকটে বা উপকূল তীরবর্তী, এই অঞ্চলটাই হচ্ছে যে সুন্দরবনের অধিক লবণাক্ত অঞ্চল। ঠিক আছে, আর ম্যানগ্রোভ উদ্ভিদ যেটা সাধারণত দেখা যায় যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো সাধারণত মধ্যম লবণাক্ত অঞ্চলে বেশি পাওয়া যায়।
মধ্যম লবণাক্ত। আর বৈচিত্র্যটার ক্ষেত্রে যদি বলি যে অধিক উদ্ভিদ সমৃদ্ধ, যেটা উদ্ভিদ সমৃদ্ধ, সেটা হচ্ছে যে মৃদু লবণাক্ত জোন। আর অধিক লবণাক্ত জোনে হচ্ছে কি যে এটাতে প্রচুর পরিমাণে সমুদ্র উপকূলবর্তী যেহেতু, সেহেতু এই জোনটা কি থাকে, লবণাক্ততার পরিমাণটা বেশি থাকে। এই অঞ্চলের উদ্ভিদযোগ্য উদ্ভিদের মধ্যে হচ্ছে এই যে যেটা বললাম যে অ্যাসপারেগা অ্যাগালোকা, আমোরা কাকুলাটা, এভিসেনিয়া অফিসিনালিস, ঠিক আছে। রাইজোফোরা কনজুগাটা, এই উদ্ভিদগুলো এই অঞ্চলের বিশেষ উদ্ভিদ। রাইজোফোরা কনজুগাটা, হ্যাঁ, তারপর ফোনিসপেলডুসা বলো, তারপর অ্যাসোরিকা অ্যাগালোকা, এমোরা কাকুলাটা, এভিসিনিয়া অফিসিনালিস আছে, তারপরে এভিসিনিয়া অ্যালবা আছে, এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ এখানে রয়েছে, ঠিক আছে। এটা হলো এই মধ্যম অধিক লবণাক্ত জোনের বৈশিষ্ট্য। এছাড়া আরেকটা যেটা অঞ্চল আছে যেটা বলে যে টাইডাল লরেন্স বা জোয়ার ভাটার অঞ্চল, আর যেটা 24 মানে এটার আরেকটা জোনে ভাগ করা হয়েছে যে সুন্দরবনে। সেখানে একটা উদ্ভিদের নাম, আমি কয়েকটা উদ্ভিদের নাম বলছি যে দেখো উল্লেখযোগ্য, যে টাইডাল ফরেস্টের কথা বললাম, আরেকটা জোন হিসেবে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে এভিসেনিয়া অ্যালবা, শ্বেতবাইন, যেটার বাংলা নাম হচ্ছে শ্বেতবাইন। কি বলেছি? শ্বেতবাইন, ঠিক আছে। তারপর আছে যে কেসিয়া পাওয়া যায়, তোমরা যেটা জানো যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে অনেক আছে, কেসিয়া ফিস্টুলা পাওয়া যায়, এমুরা পাওয়া যায়, কক্সিনিয়াম, তোমরা জানো যে তেলাপোচা, তাই না? হ্যাঁ, এরকম এই উদ্ভিদগুলো সুন্দরবনের এই যে এই টাইডাল ফরেস্ট যেটা বলে জোয়ারভাটা অরণ্য, সেখানে এটা পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের যে সুন্দরবন নিয়ে আমরা যে আলোচনা করলাম। বাংলাদেশের ফরেস্টিক জোনগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, পদ্মা মেঘনা অববাহিকা বনাঞ্চল, পত্রঝোড়া বা পর্ণমোচী বনাঞ্চল, চিরহরিৎ অর্ধ চিরহরিৎ বা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল, আর এটা হচ্ছে কি সিলেটের বনাঞ্চল। সিলেটের মাটিটা কিন্তু কি হিউমাস সমৃদ্ধ হয়, কালচে বর্ণের কিছুটা। তো সিলেটের বনাঞ্চল যেটা বললাম, সেখানে একটা যেটা বলেছি যে জলাবদ্ধ বনাঞ্চল বা সোয়াম ফরেস্ট, রাতারগুলো যেটা অবস্থিত। আর একটা হচ্ছে কি উল্লেখযোগ্য একটা বনাঞ্চল বাংলাদেশের, যেটা একটা সংরক্ষিত বনাঞ্চল, আন্তর্জাতিক মানের একটা জীব বৈচিত্র্য ভরপুর অঞ্চল, যেটা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত সুন্দরবন বা ম্যানগ্রোভ বা জোয়ারভাটা বনাঞ্চল। আমরা এই বনাঞ্চলের বৈশিষ্ট্য জানলাম। এই বনাঞ্চলকে লবণাক্ততার ভিত্তিতে 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেটাও জানলাম। মাটির বৈশিষ্ট্য, জলবায়ু, উদ্ভিদের বৈশিষ্ট্য। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত থাক। সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।